আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এরপর জানিয়ে দেব পারমাণবিক যুদ্ধ শুরুর ভিত্তি ইতোমধ্যেই তৈরি হয়েছে বলেছেন পুতিন মিত্র। এদিকে বিকেলে পদত্যাগ করছেন কেজরিওয়াল, দলের নতুন নেতা নির্বাচন আজ। এরপর জানিয়ে দিব পুতিনের চীনামুখিতায় হিতে বিপরীত। আরও জানিয়ে দিব ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে দুর্ঘটনায় 40 মুসল্লি নিহত। সর্বশেষ জানিয়ে দিব হিমাচল প্রদেশের কয়েকটি মসজিদ নিয়ে কেন বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ফের ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে যে তাদের যোদ্ধারা মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে দুবার আবাদ এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। এর আগে দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে আল মালিকিয়াহ এলাকায় ইসরায়েলের একটি টেকনিক্যাল সিস্টেম লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী আলমা আশ-শাব এবং ইয়ারিন এলাকায় মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এর আগে ইসরায়েলের একটি ব্যারাকেও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি রাউইয়া ব্যারাকের সদর দপ্তরে অবস্থিত 188তম ব্রিগেডে কয়েক দফা কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানে আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উৎক্ষেপণ করা প্রায় 40টি ক্ষেপণাস্ত্র গ্যালিলি অঞ্চলে ও অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হেনেছে। এছাড়া ইয়েমেন থেকেও ইসরায়েলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানে আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। পারমাণবিক যুদ্ধ শুরুর ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে বলেছেন পুতিন মিত্র। রাশিয়ার টেলিভিশন উপস্থাপক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির সলোভিয়ভ সম্প্রতি একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করেছেন রাশিয়ার বর্তমান পারমাণবিক নীতি অনুযায়ী পারমাণবিক যুদ্ধ শুরুর ভিত্তি ইতোমধ্যেই তৈরি হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতিতে এই বক্তব্যটি নতুন করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে উস্কে দিয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে। আগস্ট মাসে ইউক্রেন রুশ ভূখণ্ডের কুরস্কে আক্রমণ চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ার ভূমিদখল বলে চিহ্নিত হয়। এই আক্রমণের প্রতিক্রিয়ায় মস্কো ইউক্রেনকে দায়ী করে এবং অভিযোগ তোলে যে ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার চেষ্টা করেছিল। এ ঘটনার পর মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়, যা আরও উদ্বেগ বাড়িয়ে দেয়। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক বলে জানা গেছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স এর তথ্য অনুযায়ী মস্কো বারবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। সলোভিয়ভ তার টেলিভিশন অনুষ্ঠানে বলেন, রাশিয়ার পারমাণবিক নীতি অনুযায়ী পারমাণবিক হামলা প্রতিহত করতে বা দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। বিকেলে পদত্যাগ করছেন কেজরিওয়াল, দলের নতুন নেতা নির্বাচন আজ। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার বিকেল 4:30টার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র তুলে দেবেন। স্থানীয় সময় বেলা 11টায় নিজের বাসভবনে কেজরিওয়াল পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেখানেই নতুন নেতা নির্বাচন করা হবে। দুপুর 12টার মধ্যে সেই পর্ব শেষ হবে বলে পিটিআই জানিয়েছে।
আবগারি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির অন্য নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পরে একই অভিযোগে তাকে গ্রেফতার করে সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর গত রোববার কেজরিওয়াল আচমকাই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। সেদিনই বলেছিলেন দুদিনের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করবেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব অন্য কেউ নেবেন। পুতিনের চীনমুখিতায় হিতে বিপরীত। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া যখন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার চেষ্টা করছে, তখন এই পদক্ষেপ একাধিক ধারার সম্মুখীন হয়েছে। বিশেষ করে চীনের ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে রুশ লেনদেনকে বাধা দিচ্ছে, যার ফলে রুবেল থেকে ইউয়ান লেনদেনে ফি বাড়াতে বাধ্য হয়েছে মস্কো। ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়া চীনের অর্থনৈতিক ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু এই নির্ভরশীলতাই এখন তাদের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে। মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে, 2022 সালে রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য 26% বৃদ্ধি পেয়ে $240 বিলিয়ন পৌঁছায়, যা রাশিয়াকে চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী করে তুলেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে চীনা ব্যাংকগুলো রুশ লেনদেনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রাশিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে 98% চীনা ব্যাংক রাশিয়ার ইউয়ান ভিত্তিক লেনদেন প্রত্যাখ্যান করেছে। চীনের স্থানীয় ব্যাংকগুলো বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা থেকে নিজেদের রক্ষা করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে, যা রাশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে দুর্ঘটনায় 40 মুসল্লি নিহত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল মুসল্লি। এতে অন্তত 40 জন নিহত হয়েছেন। সোমবার 16 সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছেন। তারা সামিনাকা শহরে মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আয়োজকদের একজন জানান, যাত্রাকালে তাদের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। নাইজেরিয়ায় হর হামেশাই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ড্রাইভার এবং যাত্রী উভয়ই নিরাপত্তার ব্যাপারে উদাসীন। একইভাবে কর্তৃপক্ষ আইন প্রয়োগের বিষয়ে অত্যন্ত শিথিল। রাজ্যের জরুরি পরিষেবার এক কর্মকর্তা জানান, সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আয়োজকদের একজন আহমদ দাই আবু বিবিসিকে জানান, নিহতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে 31 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, তারা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাচ্ছিলেন। পথে লেরে শহরে পৌঁছানোর সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেলার ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসে 71 জন যাত্রী ছিলেন। বাসটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। বিবিসি জানিয়েছে, সরকারি তথ্য অনুসারে নাইজেরিয়ায় 2024 সালের প্রথম 3 মাসে সড়ক দুর্ঘটনায় 1470 জন নিহত হয়েছেন। এ হিসাব অনুসারে দেশটিতে গড়ে 16 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। হিমাচল প্রদেশের কয়েকটি মসজিদ নিয়ে কেন বিতর্ক? ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে একটি মসজিদকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক আপাতত প্রশমিত হলেও এই ঘটনায় যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে তা ছড়িয়ে পড়েছে রাজ্যের অনেক অঞ্চলে। বহু জায়গায় মানুষ বিক্ষোভ দেখাতে রাস্তায়ও নেমেছেন। গত সপ্তাহে শুক্রবার যখন রাজ্যের সমস্ত রাজনৈতিক দল সিমলায় শান্তির জন্য আবেদন জানাচ্ছিল, সেই সময় কিছু হিন্দু সংগঠনের কর্মী এবং স্থানীয় লোকেরা রাজ্যের মান্ডি জেলায় কয়েক দশকের পুরনো একটি মসজিদের কাছেই হনুমান চালিসা পাঠ করে তাদের বিক্ষোভ প্রদর্শন করছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, অবৈধভাবে ওই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মান্ডির জেলা প্রশাসক অপূর্ব দেবগণ অবশ্য দাবি করেছেন, ওই জেলায় কোনো উত্তেজনা নেই।